ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজ আমি কম খরচায় তোমাদের ভ্রমণ করিয়ে দেখাবো গয়া। গয়া আমাদের সনাতনী ধর্মী মানুষদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং পবিত্র একটি তীর্থস্থান। গয়াতে অনেকে আসে গয়ার সাইট সিন গুলো ঘুরে দেখার জন্য। গয়াতে অনেকে আসে শুধুমাত্র নিজেদের মৃত পিতৃপুরুষের পিণ্ডদান কাজ সম্পূর্ণ করার জন্য। তোমরা পিণ্ডদানের জন্যই আসো কিংবা গয়া ভ্রমণের জন্যই আসো, তোমরা কম খরচায় থাকার জন্য বেছে নিতে পারো ভারত সেবাশ্রম সংঘ। যেখানে তোমরা পিণ্ডদানের কাজ যদি করাতে চাও, সেখানে মাত্র 350 টাকা দিয়ে কিন্তু পিণ্ডদানের কাজ সম্পূর্ণ করাতে পারো। বন্ধুরা, গয়ার সাইট সিন গুলো কিন্তু তোমরা কিভাবে একদম কম টাকা খরচা করে ঘুরে দেখবে সেটা তো বলবো, তার সাথে ভারত সেবাশ্রম সঙ্গে থাকলে পরে কিভাবে পিণ্ডদানের কাজগুলো সম্পূর্ণ করা হয়, কোথায় কোথায় পিণ্ডদান হয়, সমস্ত কিছুটাই তুলে ধরবো। তবে কলকাতা থেকে আমাদের কিন্তু গয়াতে একটা সঠিক ট্রেন ধরে কম টাকা খরচা করে পৌঁছাতে হবে। তাই আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে তোমরা সঠিক সময় গয়াতে এসে পৌঁছাবে, যাতে গয়া ভ্রমণটা তোমাদের অনেক সহজ হয়ে যায়। আশা করছি A to Z ইনফরমেশন আমি তুলে ধরবো, তাই তোমাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু এরকম ছোট্ট ছোট্ট সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। গয়া ভ্রমণের জন্য সঠিক সময় সঠিক রেলওয়ে স্টেশন থেকে সঠিক টাইমে ট্রেন ধরাটা কিন্তু ভীষণভাবে দরকার, কারণ সঠিক সময় পৌঁছাতে হবে গয়াতে গিয়ে। আজকে শনিবার দিন আমি আমার জার্নিটা শুরু করছি কিন্তু কলকাতা রেলওয়ে স্টেশন থেকে। কলকাতা রেলওয়ে স্টেশনকে অনেকে কিন্তু চিতপুর রেলওয়ে স্টেশনও বলে, দুটোই আমি তোমাদের জানিয়ে দিলাম। বন্ধুরা, সকাল 11টা এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে। ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে ঠিক সকাল 12টা 10-এ, আর ট্রেনের নাম হলো দুর্গিয়ানা এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু কলকাতা রেলওয়ে স্টেশন থেকে সোজা যায় অমৃতসর পর্যন্ত, তবে আমি যাব কলকাতা স্টেশন থেকে গয়া পর্যন্ত। ট্রেন সঠিক সময় ছাড়ছে কি ছাড়ছে না সেটা তো অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। তাছাড়াও বন্ধুরা, ট্রেনের নাম এবং নাম্বার আমি আমার ভিডিও স্ক্রিনে তুলে ধরবো। 1 ঘন্টা আগে আমি পৌঁছে গিয়েছি, বাইরেই ওয়েট করছিলাম। এই মাত্র অ্যানাউন্সমেন্ট করলো যে 3 নাম্বার প্ল্যাটফর্মে দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেন দেবে। তাই এই রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে সোজা আমি চলে যাব কিন্তু 3 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। কলকাতা স্টেশনের বাইরের দিকের এরিয়াটা ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। কলকাতা স্টেশনের সামনের দিকের প্রাঙ্গণে রয়েছে বিশাল বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, দেখতে ভীষণই সুন্দর লাগছে। আচ্ছা, গয়া এমনই একটি ভ্রমণের জায়গা কিংবা তীর্থস্থান যেখানে পৌঁছানোর জন্য তোমরা কিন্তু বাস, গাড়ি এবং প্লেন ব্যবহার করতে পারো। তবে কম খরচায় যদি তোমরা আরামদায়ক একটি জার্নির কথা ভেবে থাকো, তাহলে বলবো ট্রেনে জার্নি করাটাই বেশি ভালো হবে। ট্রেন ছাড়ার টাইমের ঠিক 8 ঘন্টা আগে কলকাতা থেকে অমৃতসর পৌঁছানোর জন্য দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 3 নাম্বার প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। তবে বন্ধুরা, আমি কিন্তু মোটামুটি 1 মাস আগে অনলাইনে IRCTC অ্যাপ্লিকেশন থেকে টিকিট কেটে নিয়েছিলাম। মাথা পিছু খরচা পড়েছে 305 টাকা করে। S4-এ আমার সিট পড়েছে 22 আর 24 নাম্বার সিট। চলো তাহলে বন্ধুরা, এবারে ট্রেনে ওঠা যাক। ট্রেনে ওঠার পরে সঠিক সময় কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়েছিল তার নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। বেশ কিছু ভালো ট্রেনের নাম এবং ছাড়ার টাইমিং আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যাতে তোমরা তোমাদের সুবিধা মতো এইসব ট্রেনের টিকিট কেটে গয়াতে সঠিক সময় পৌঁছাতে পারো। 13009 দুন এক্সপ্রেস ঠিক হাওড়া স্টেশন থেকে রাত্রেবেলা ছাড়ে 8টা 25-এ এবং গয়াতে গিয়ে তোমাদের পৌঁছে দেবে ভোরবেলা 4টে 50-এ। হাওড়া স্টেশন থেকে রয়েছে 12321 মুম্বাই মেল, যে ট্রেনটি রাত্রেবেলা ঠিক হাওড়া স্টেশন থেকে ছাড়ে 11টা 40-এ এবং গয়াতে তোমাদের পৌঁছে দেবে ভোরবেলা ঠিক 6টা 45-এ। হাওড়া স্টেশন থেকে রয়েছে 12311 নেতাজি এক্সপ্রেস, যে ট্রেনটি রাত্রেবেলা ঠিক 9টা 55-তে ছাড়ে এবং গয়াতে তোমাদের পৌঁছে দেবে ভোরবেলা 5টা 5-এ। হাওড়া স্টেশন থেকে রয়েছে 12307 হাওড়া জম্মু এক্সপ্রেস,
ঠিক ছাড়ে রাত্রেবেলা 11:30টার সময় এবং গয়াতে তোমাদের পৌঁছে দেবে পরের দিন ভোরবেলা 6:25-এ। রয়েছে 22303 বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে ছাড়ে ভোরবেলা 6:45-এ এবং গয়াতে তোমাদের পৌঁছে দেবে দুপুরবেলা ঠিক 12:30টার সময়। তবে মাথায় রাখতে হবে বন্দে ভারতে জার্নি করলে ভাড়াটাও একটু বেশি লাগবে, সময় লাগবে 5 ঘন্টা 45 মিনিট। তবে বন্ধুরা, আমি জার্নি করেছি দুর্গিয়ানা এক্সপ্রেসে। এই দুর্গিয়ানা এক্সপ্রেস কিন্তু কলকাতা স্টেশন থেকে আমাদের গয়াতে পৌঁছে দিয়েছে 6 ঘন্টা 27 মিনিটে। এবারে তোমরাই ঠিক করে নেবে কোন ট্রেনে তোমরা জার্নি করবে। ফাইনালি কলকাতা থেকে 462 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছে গিয়েছি কিন্তু একটা সেফ জার্নি করে গয়া রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, ট্রেন সোজা বেরিয়ে গেল অমৃতসরের দিকে। আমি তোমাদের কলকাতা রেলওয়ে স্টেশনে বলেছিলাম প্ল্যাটফর্মের ভেতরে যে কলকাতা থেকে আজকে যে ট্রেনটা আমি ধরবো সেটা কিন্তু অমৃতসর পর্যন্ত যায়। তবে আমি জার্নি করলাম গয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত। সঠিক সময় কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যেমন ছেড়েছিল তেমনি গয়া রেলওয়ে স্টেশনে কিন্তু একদম সঠিক সময় আমাদের পৌঁছে দিয়েছে। আর টাইমিং ছিল সন্ধ্যেবেলার ঠিক 6:37-এ। 6:37-এই আমরা পৌঁছে গিয়েছি। বন্ধুরা, আরো একটি কথা বলে দিই, গয়া এমনই একটি জায়গা বা তীর্থস্থান তোমরা বলতে পারো যেখানে অনেকে আসে শুধুমাত্র পিণ্ডদানের কাজ করাতে, অনেকে গয়া ঘুরতেও আসে কারণ গয়াতে ঘোরার মতো প্রচুর সাইট সিন রয়েছে। আচ্ছা, তোমরা যদি শুধুমাত্র পিণ্ডদানের জন্য আসো তাহলে কি করবে, এবং যদি গয়াতে তোমরা পিণ্ডদানের সাথে আশেপাশে সাইট সিন গুলোও ঘুরে দেখো তাহলে তোমরা কি করবে, সমস্ত কিছুটাই কিন্তু আমার ভিডিওতে তোমাদের কাছে পৌঁছে দেবো। তবে এখন আমি সোজা কিন্তু প্ল্যাটফর্মের মেন গেটের দিকে বেরিয়ে যাব। গয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি গয়া রেলওয়ে স্টেশনের একদম যে মেন গেট রয়েছে সেই মেন গেটের সামনে। বন্ধুরা, মেন গেট থেকে সামনের দিকে এগিয়ে আসলে পরে স্টেশন চত্বরের মধ্যে তোমরা কিন্তু দেখতে পারবে সামনের দিকে রয়েছে বড় একটা ওয়েটিং রুম, তার পাশেই একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে সোজা আসলে পরে স্টেশন চত্বরে রয়েছে বিশাল বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। ভালো করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই ইন্ডিয়ান ফ্ল্যাগের আশেপাশেই কিন্তু তোমরা 4 চাকা গাড়ির একটি স্ট্যান্ড দেখতে পারবে। প্ল্যাটফর্মের ভেতরে যখন থাকবে তখন কোনো সমস্যা হবে না, প্ল্যাটফর্ম থেকে যখন বাইরের দিকে বেরিয়ে আসবে তখন কিন্তু তোমাদের প্রচুর মানুষজন ঘিরে ধরবে। কেউ বলবে ভালো হোটেলের সন্ধান করে দেব, কেউ বলবে কম খরচায় কাজ করে দেব, মানে পিণ্ডদানের কাজ করিয়ে দেবে, এইসব কথা কিন্তু তোমাদের বলবে। তবে আমি বলবো বুদ্ধিমানের কাজ এটাই হবে, কারো কোনো কথায় কান না দিয়ে, তাদের কোনো রকম কথার উত্তর না দিয়ে সোজা তোমরা চলে আসবে ইন্ডিয়ান ফ্ল্যাগের সামনে। আর ইন্ডিয়ান ফ্ল্যাগের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম সংঘের একটি কাউন্টার। যদি তোমরা গয়াতে এসে নাইট স্টে করতে চাও, কম খরচায় থাকতে চাও, কম খরচায় পিণ্ডদানের কাজ করাতে চাও, তাহলে আমি বলবো বেস্ট অপশন হবে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ বেছে নেওয়া। আমিও কিন্তু থাকার জন্য ভারত সেবাশ্রম সংঘ বেছে নিয়েছি। তবে রুম নেওয়ার জন্য তোমাদের সবার প্রথমে এসে কিন্তু এই স্টেশন চত্বরে যে কাউন্টারটা রয়েছে ভারত সেবাশ্রম সংঘের সেখানে যোগাযোগ করতে হবে। তাই আমি সোজা এখন এই কাউন্টারেই যাব। আমি ঠিক যেইভাবে রাস্তা বলেছি এইভাবে আসলে তোমরা কিন্তু কোনো রকম সমস্যায় পড়বে না। গয়ার মেন ভারত সেবাশ্রম সংঘের এটা কিন্তু একটি অফিস কাউন্টার। ভারত সেবাশ্রম সংঘে যে কাউন্টারটা রয়েছে, দেখো এই যে কাউন্টার থেকে কথা বলে আমি একটু বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমাদের এখানে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ভারত সেবাশ্রম সংঘের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এখানে দুজন বসে থাকেন সব সময়। আচ্ছা, যারা পিণ্ডদানের কাজ করাতে চাইছো তারা কিন্তু এখানে এসে যোগাযোগ করলে পরে এইখান থেকেই কিন্তু ইনারা একটি কুপন দিয়ে দেবে। সেই কুপন নিয়ে তোমরা যদি যাও ভারত সেবাশ্রম সংঘে সেখানে কিন্তু তোমরা সোজা রুম পেয়ে যাবে। আর যারা পিণ্ডদানের কাজ করাতে চাইছো না তাদের কিন্তু এখানে আসলে পরে কোনো রকম কোনো কাজ হবে না, তাদের সোজা চলে যেতে হবে ভারত সেবাশ্রম সংঘে যেখানে অতিথি নিবাস রয়েছে, সেখানে গিয়ে সোজা মহারাজের সাথে যোগাযোগ করতে হবে। তাই আমি কিন্তু সোজা রওনা দিলাম এখন ভারত সেবাশ্রম সংঘের দিকে। গয়া রেলওয়ে স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘের যে মেন আশ্রম প্রাঙ্গণ রয়েছে তার দূরত্ব বন্ধুরা 1 কিলোমিটার। আমি গয়া রেলওয়ে স্টেশনের বাইরে থেকে মেন রোডের সামনে থেকে একটা টোটো ঠিক করে নিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘে আসবো বলে। মাথা পিছু খরচা করলো কিন্তু মাত্র 10 টাকা করে। আমি পৌঁছে গিয়েছি ভারত সেবাশ্রম সংঘের যে একদম প্রবেশদ্বারটা রয়েছে তার ঠিক সামনে। বাইরের দিকে প্রচুর নয়েজ, কারণ একদম রোডের পাশে প্রচুর গাড়ি যাওয়া আসা করছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, গয়াতে কিন্তু ভুয়ো মানে ভারত সেবাশ্রম সংঘের নাম করা আরো অনেকগুলো এরকম সংঘ রয়েছে, তোমরা কিন্তু সেই সব জায়গাগুলোতে যাবে না। এখানে দেখো খুব সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আর তাছাড়াও তোমাদের নামগুলো বলে দিচ্ছি, ভারত সেবা সৎসং,
ভারত সেবাশ্রম এরকম কিছু নাম রয়েছে, তোমরা কিন্তু সেই সব জায়গায় যাবে না, তোমরা ভারত সেবাশ্রম সংঘ যেখানে দেখবে সেখানে কিন্তু আসবে। কিভাবে আসবে সেটা তো আমি তোমাদের বলেই দিলাম। আর এখানে দেখো বড় প্রবেশদ্বারটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি রোড পেরিয়ে সোজা চলে যাব আশ্রম প্রাঙ্গণের ভেতরে এবং সোজা গিয়ে মহারাজের সাথে যোগাযোগ করব। চলে এসেছি আমি ভারত সেবাশ্রম সংঘের মেন প্রাঙ্গণের ভেতরে। বন্ধুরা, আগে আমি তোমাদেরকে পুরো মঠ প্রাঙ্গণটা দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা বড় জায়গা জুড়ে বিস্তৃত এবং চারিদিকে কিন্তু ফ্লোর রয়েছে, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু তোমরা থাকার জন্য রুমের ব্যবস্থা পেয়ে যাবে। আর এইখানে দেখো দারুণ সুন্দরভাবে কিন্তু রয়েছে মন্দির প্রাঙ্গণ, যেখানে এখন কিন্তু সন্ধেবেলা চলছে পাঠ। আমি যখন আসলাম তখন কিন্তু ঠাকুরের যে নাম গানগুলো হয় সেগুলো হচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল, ঢাক ঢাক বাজছিল তো, আর একটা আলাদা রকম পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। তবে দেখো মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে কিন্তু অফিস কাউন্টার। যতক্ষণ গেস্ট আসে ততক্ষণ কিন্তু অফিস কাউন্টারও খোলা থাকে। মহারাজের সাথে যোগাযোগ করে আমি কিন্তু বন্ধুরা রুম নিয়ে নিয়েছি। মহারাজকে ভীষণভাবে আমি পার্সোনালি ধন্যবাদ জানাবো, কারণ উনি কিন্তু রুমের ব্যবস্থা করে দিয়েছেন। আসলে কি হয়েছে, এখানে এত মানুষজন এসছে, এই যে মন্দির প্রাঙ্গণের সামনে তোমরা বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর রুম রয়েছে, তবে একটা রুমও কিন্তু খালি নেই। সামনের দিকে রয়েছে ব্লক 2, মানে অফিস কাউন্টারের একদম ঠিক সামনে যে এরিয়াটা রয়েছে সেখানে। আর আমি কিন্তু এখানেই রুম পেলাম, তো রুমটা আমি দেখলাম, আমার বেশ ভালো লাগলো, আমি কিন্তু নিয়ে নিলাম। আশ্রম প্রাঙ্গণ মানে একটু তো তোমাদেরকে এদিক ওদিক ভাবনা চিন্তা করে থাকতেই হবে। যাই হোক, অনেকে এখনো না লাগেজ নিয়ে ওয়েট করছে আশ্রম প্রাঙ্গণ, তো অনেকের না রুমগুলো দেখে পছন্দ হচ্ছে না, তারা আশায় বসে রয়েছেন একটু টাকা বেশি দিয়েও যদি ভালো রুম পাওয়া যায় সেই আশায়। তবে আমি থাকতে পছন্দ করি আশ্রম প্রাঙ্গণে, আমি রুম দেখে নিয়ে নিয়েছি। এবারে আসি ইনফরমেশনের ওপরে। যখন তোমরা এখানে আসবে মহারাজের সাথে যোগাযোগ করবে, উনি কিন্তু অবশ্যই তোমাদের কাছে চাইবে আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা ভোটার কার্ড কিংবা আধার কার্ড সাথে অবশ্যই নিয়ে আসবে। যে কজনই আসো না কেন সাথে সকলেরই আইডেন্টি প্রুফটা নিয়ে আসবে। আচ্ছা, যখন তোমরা রুমটা পেয়ে যাবে উনি কিন্তু একটা হলুদ রঙের কার্ড দেবে। সেই কার্ড দেখে পাশে আরেকজন থাকে, সেই দাদা কিন্তু তোমাদেরকে বিছানার চাদর এবং একটি মশারি দিয়ে দেবে। তবে পার্সোনালি আমি যেটা এসে বুঝলাম, সাথে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই কিন্তু তোমরা মশা মারার ধূপ এবং একটি তালা চাবি বাড়ি থেকে নিয়ে আসবে, এইগুলো প্রয়োজন পড়বে। আচ্ছা, হলুদ রঙের কার্ডের মধ্যে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, সেটা আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। যারা শুধুমাত্র পিণ্ডদানের কাজ করাতে আসছো তারা কিন্তু সকালবেলা, মানে রাত্রেবেলা তো তোমরা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়বে, সকালবেলা স্নান করে নতুন ধুতি গামছা এবং মহিলারা নতুন শাড়ি পরে 2 নাম্বার কাউন্টারের সামনে এসে পরপর লাইন দিয়ে দাঁড়াতে হবে। ভারত সেবাশ্রম সংঘের 2 নম্বর প্রবেশদ্বার দিয়ে আমি সামনের দিকে চলে এসেছি। আচ্ছা, 2 নম্বর কেন প্রবেশদ্বার বললাম সেটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমি যে মেন রোডের সামনে তোমাদের বড় দেখালাম প্রবেশদ্বারটা, সেই প্রবেশদ্বারটা কিন্তু প্রথম প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করলে পরে তোমরা একটা বড় কিন্তু গাছ দেখতে পারবে, যে গাছটা কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে বাঁধানো রয়েছে, অনেক এখানে বসে রয়েছেন। আর ঠিক সামনেই এটা কিন্তু রয়েছে অফিস কাউন্টার। দেখো সামনের দিক থেকে আমি অফিস কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি। এই হলো অফিস কাউন্টার। তোমরা প্রবেশদ্বার দিয়ে এন্ট্রি করেই আগে সবার প্রথমে কিন্তু অফিস কাউন্টারে যাবে, সেখানে গিয়ে মহারাজের সাথে যোগাযোগ করবে। আর অফিস কাউন্টারের ঠিক সামনের দিকেই রয়েছে ব্লক 2 বিল্ডিং। বিল্ডিং এর নাম দেওয়া হয়েছে স্বামী বীরেশানন্দ ব্লক। চলে এসেছি আমি ফার্স্ট ফ্লোরে। এই যে গেটটা রয়েছে, গেট দিয়ে এন্ট্রি করলে পরে পাশে কিন্তু এই সাইডে আরো একটি রুম রয়েছে, আর সামনের দিকে মানে রুমগুলোর সামনেই কিন্তু রয়েছে খোলা একটি স্পেস, তোমরা বড় বারান্দা বলতে পারো বা ব্যালকনিও বলতে পারো, যেখানে দাঁড়ালে পরে পুরো মঠ প্রাঙ্গণটা কিন্তু দেখতে পারবে। আর এই যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিং এর নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়েছে অফিস কাউন্টার, যেখানে এসে সবার প্রথমে মহারাজের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে। আশ্রম প্রাঙ্গণ মানে তোমরা বুঝতেই পারছো, এখানে কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে, যেমন ডরমেটারি রুমের ব্যবস্থা রয়েছে, মাথা পিছু 100 টাকা দিয়ে সেখানে তোমরা থাকতে পারবে। যেহেতু আমরা 3 জন আছি, মানে রিশু, আমি, সৌরভ, তাই আমার মনে হলো সব থেকে ভালো হবে 400 টাকা খরচা করে একটি রুম নিয়ে নেওয়া, তাই আমি কিন্তু 400 টাকা দিয়ে এই রুমটা নিয়ে নিয়েছি। আর রুমটা কিন্তু ব্লক 2, মানে এটা হলো এরকম নাম্বার দেওয়া রয়েছে ব্লক 2। সামনের দিকে যে রুমটা রয়েছে সেই রুমের নাম্বারটা হলো ব্লক 1। আচ্ছা, রুমের মধ্যে বড় এখানে রয়েছে বেড, বেডের মধ্যে রয়েছে বিছানার চাদর পাতা এবং রয়েছে 3টে পরপর বালিশ। এই সাইডে দেখো একটি হ্যাঙ্গার রয়েছে, এই জিনিসটা তোমরা ব্যবহার করতে পারো। আর বড় বড় 2টো জানলা রয়েছে। আর এই সাইডে যদি দেখাই তোমাদের, লাইটের ব্যবস্থা রয়েছে 2টো,
জানলা রয়েছে, জানলা খুললে তোমরা সেম মানে মঠ প্রাঙ্গণটা দেখতে পারবে, বাইরের দিকের এরিয়াটা দেখা যাবে। এখানে রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা, এখানে রয়েছে একটা বড় টেবিল। সৌরভ যেদিকে দাঁড়িয়ে রয়েছে সেদিকে কিন্তু রয়েছে 3টে থাক, মানে র্যাক রয়েছে, সেটা ব্যবহার করতে পারো। পাখার ব্যবস্থা রয়েছে। আর আমি যে রুমটাতে নিলাম আর কি, এই রুমটা তো ফার্স্ট ফ্লোরে, এর ওপরেও কিন্তু আরো 2টো ফ্লোর রয়েছে, তাই রুমটা বেশ বড় এবং খোলামেলা বলে না রুমটা বেশ ঠান্ডা রয়েছে। ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের মধ্যে আসলে পরে তোমরা কিন্তু এরকম ঠিক দেখতে পারবে, যেখানে রয়েছে বালতি, মগ, কল, এবং এই সাইডে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এই সাইডেও বালতি এবং মগের ব্যবস্থা রয়েছে, লাইট রয়েছে, বেসিন, আর এখানে রয়েছে আয়না, হ্যাঙ্গারের ব্যবস্থা, তোমরা জামা কাপড় সেখানে রাখতে পারো। আশ্রম প্রাঙ্গণ আমার কিন্তু 400 টাকার মধ্যে বেশ ভালোই লাগলো, তাই আমি এখানে রুম নিয়ে থাকলাম। আর আমি চেষ্টা করি খুব কম খরচায় যেখানে তোমরা ভালো জায়গায় থাকতে পারবে সেই সব জায়গাগুলোর সন্ধান দেওয়া। তবে বন্ধুরা, তোমরা গয়াতে আসলে পরে মানে কিভাবে পিণ্ডদান করবে, সেই প্রসেসগুলো কিভাবে হয়, সেটা আমি অবশ্যই কালকে সকালবেলা তোমাদের কাছে কিন্তু তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের এই ভিডিওটি তাই ভীষণ ভালো লাগবে। আর এখানকার যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেটাও কিন্তু আমি কালকে মহারাজের কাছ থেকে জেনে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমাদের আশা করছি কোনো রকম সমস্যা হবে না। অনেক দূর থেকে জার্নি কমপ্লিট করে এখানে পৌঁছেছি, তাই অনেকটা টায়ার্ড রয়েছি। এখন আমি রিশুকে নিয়ে সোজা একটু রেস্ট নেব। কালকে সকালবেলা আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে আমি চলে এসেছি কিন্তু 2 নম্বর কাউন্টারের সামনে, কারণ পিণ্ডদানের প্রক্রিয়া কিন্তু সবার প্রথমে এখান থেকেই শুরু হয়। 2 নম্বর কাউন্টারের সামনে সকলেই দেখো একদম নতুন বস্ত্র ধারণ করে, মানে সাদা রঙের ধুতি, গায়ে রয়েছে স্যান্ডো গেঞ্জি, নতুন গামছা, এবং মহিলারা কিন্তু নতুন বস্ত্র মানে নতুন শাড়ি পরে লাইনে দাঁড়িয়ে পড়েছে। লাইনে যখন তোমরা দাঁড়াবে তখন কিন্তু অবশ্যই হাতে হলুদ কার্ডটা রাখবে, সেটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন পড়বে। আর হলুদ কার্ডটা যদি তোমাদের সাথে থাকে, যেদিন তোমরা পিণ্ডদান করাবে সেদিন কিন্তু দুপুরের খাবারটা একদম সম্পূর্ণভাবে এখান থেকে ফ্রি পেয়ে যাবে। আর তোমাদের সাথে যে কজনই আসুক না কেন সকলের খাবারই কিন্তু এখান থেকে দুপুরের খাবার ফ্রি পেয়ে যাবে। এবারে আসি খরচার বিষয়ে। যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে কিন্তু তোমাদের এখান থেকে পিণ্ডদানের জন্য তো সামগ্রীর প্রয়োজন হয়, সেই সামগ্রীগুলো কিনতে কিন্তু তোমাদের খরচা হবে 350 টাকা, এবং অস্বাভাবিক মৃত্যুতে কিন্তু এই সামগ্রী কিনতে খরচা হবে 450 টাকা। বন্ধুরা, আরো একটি কথা বলে দিচ্ছি, এইখানে শুধুমাত্র খরচা কিন্তু এতটুকুনি সামগ্রীগুলো নিতে। তাছাড়াও তোমরা যেখানে যেখানে পিণ্ডদান করাবে সেখানে কিন্তু আলাদা চার্জ লাগবে। এবার তোমরা বাড়ি থেকে আগে থেকেই মাইন্ড সেট করে আসবে, যাদের নামে পিণ্ডদান করাতে চাইছো সেই সব জায়গাগুলোতে যে পিণ্ডদান গিয়ে করাবে কত টাকা করে তোমরা দেবে। এখানে অনেক জায়গায় কিন্তু তোমাদের কাছে টাকা চার্জ করবে, তবে তোমরা আগে থেকে ঠিক করে নেবে কোথায় তোমরা কত টাকা দান করতে চাইছো। আর তাছাড়াও যে পুরোহিত মশাই তোমাদের পিণ্ডদানের কাজ করাবে তাকেও কিন্তু কিছু টাকা তোমাদের দিতে হবে। এই বিষয়টা তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাছাড়াও এই যে 1 ঘন্টা ধরে সকাল 6:30 থেকে প্রায় 1 ঘন্টা ধরে মানে মহারাজ কিন্তু লাইনে সকলকে দাঁড় করিয়ে এত সুন্দর করে বুঝিয়ে দিল যে তোমরা কোথায় কোথায় কি করবে না করবে, তোমরা বলতে পারো গাইড করে দিল। হ্যাঁ, তবে কোথায় কত টাকা খরচা হতে পারে সেটা কিন্তু মহারাজও সঠিকভাবে বলতে পারলো না। এটা পুরোটাই তোমাদের ওপরে ডিপেন্ড করছে তোমরা কাকে কত টাকা দিতে চাইছো। আচ্ছা, এইখান থেকে পুরোহিত মশাই ঠিক করে দেবে। সবাই কিন্তু এবারে অটো ধরে চলে যাবে পিণ্ডদান যেখানে হবে সেইখানে, বিষ্ণুপাদ মন্দিরে। তোমাদের আরো একটি খরচার কথা বলে দিচ্ছি, যে অটো করে যাবে সেই অটোরও কিন্তু চার্জ তোমাদেরই বেয়ার করতে হবে, আর সাথে পুরোহিত মশাইকেও নিয়ে যেতে হবে। আচ্ছা, মহারাজ এখানে কি কি তোমাদের বলেছে সেটা আমি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। মহারাজের কথাগুলো একটু তোমরা শুনে নাও। যদি আপনার স্বাভাবিক মৃত্যু হয়, বাড়িতে সমস্ত ক্রিয়াকর্ম হয়ে গেছে, বাৎসরিক হয়ে গেছে, গয়াতে অনলি ফর পিণ্ডদানের জন্য, কেবলমাত্র গয়াতে পিণ্ডদানের জন্য 350 টাকা আপনাকে পে করতে হবে। আর যদি অস্বাভাবিক মৃত্যু হয়, বাড়িতে সমস্ত ক্রিয়াকর্ম হয়ে গেছে, বাৎসরিক হয়ে গেছে ওই সঙ্গে সঙ্গে, তাহলে গয়াতে পিণ্ডদানের জন্য 450 টাকা পে করতে হবে। তাহলে স্বাভাবিক মৃত্যু হলে 450, এই 350, আর অস্বাভাবিক মৃত্যু হলে 450। এখন এই 350 অথবা 450 টাকার সামগ্রী দিয়ে আপনি কত লোকের পিণ্ডদান করতে পারবেন আজকে ওই মুহূর্তে, এটা জেনে নিতে হবে। তাছাড়া পকেট টাকা
তাহলে এটা জেনে নিন। না, এই 350 টাকা অথবা 450 টাকার সামগ্রী দিয়ে আপনি আপনার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, গুরুকুল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমনকি গৃহপালিত পশু পক্ষী গাছপালারও পিণ্ডদান। কিন্তু কিন্তু তাদের কি কি ক্রিয়াকর্ম হয়েছে আজ কিন্তু সমস্ত জানতে হবে। যদি সমস্ত হয়ে সমস্ত ক্রিয়া বাৎসরিক হয়ে গেছে, সমস্তই যদি জানা থাকে, প্লাস তাদের নাম গোত্র জানা থাকে, তাহলে আজকে ওই মুহূর্তে ওই 350 টাকা অথবা 450 টাকার সামগ্রী দিয়ে আপনি আপনার পিতৃকুল মানে আপনার বংশে যত লোকের মৃত্যু হয়েছে সকলের নামে পিণ্ডদান করতে হবে। আপনার মাতৃকুল মানে মামার বাড়ি, তাদের বংশে যত লোকের মৃত্যু হয়েছে সকলের নামে পিণ্ডদান করবেন। আপনার শ্বশুর কুল মানে শ্বশুর বাড়ি, তাদের বংশে যত লোকের মৃত্যু হয়েছে সকলের নামে পিণ্ডদান করবেন। আপনার শাশুড়ির কুল মানে শাশুড়ির বাপের বাড়ি, তাদের বংশে যত লোকের মৃত্যু হয়েছে সকলের নামে পিণ্ডদান করবেন। আপনার গুরুকুল মানে যদি কোনো মঠ মন্দির মিশন থেকে আপনি দীক্ষা নিয়ে থাকেন, যদি ইচ্ছে হয় যে ওখানের কোনো ব্যক্তির নামে পিণ্ডদান করবে, অনেকের বাড়ির আবার কোনো থাকে, যদি ইচ্ছে হয় তাদের বাড়ির কোনো ব্যক্তির নামে পিণ্ডদান করবো তাও হবে। তাহলে যত আত্মীয় স্বজন ছিল এর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, এরপর বাকি আছে কি বাকি আছে না, আপনার পাড়া প্রতিবেশী বাকি, সমস্ত পাড়া প্রতিবেশী হবে ওই টাকাটা, প্লাস আপনার বন্ধু বান্ধব যত বন্ধু বান্ধব আছে সকলের এছাড়া গৃহপালিত পশু পক্ষী গাছপালারও পিণ্ডদান হয়। তাহলে ওই একই অ্যামাউন্টের 350 বা 450 টাকার মধ্যে আপনি কয়েক লক্ষ লোকের আপনি আজ পিণ্ডদান করতে পারবেন। আর এটা ভারত সেবার সঙ্গেই সম্ভব, এটা সুপার ফ্যাসিলিটি। ভারত সেবাশ্রম সংঘের আমি সামনের দিকের প্রাঙ্গণে রয়েছি। এখন সকালবেলার দিকে আমি পুরো এরিয়াটা একটু ঘুরে দেখছি আর ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও তুলে ধরছি। বন্ধুরা, এই সাইডে কিন্তু ভীষণ সুন্দর ফিল্টারের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে তোমরা পানীয় জলের সুযোগ সুবিধা পেয়ে যাবে। তাছাড়াও দেখো এইদিকে বিশাল বড় এরিয়া কিন্তু জুড়ে ভারত সেবাশ্রম সংঘ বিস্তৃত রয়েছে, আর প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। তার সাথে এই দিকের এরিয়াতে কিন্তু অনেক বড় গার্ডেন রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে। ভীষণ সুন্দর লাগছে সকালবেলার দিকটা দেখতে। তোমরা ভারত সেবাশ্রম সঙ্গে কুপন কেটে খাবার খেতে পারো, তবে দুপুরের খাবার শুরু হয়ে যায় ঠিক 12:30 থেকে 5টা পর্যন্ত। তবে তার আগে সকালবেলা তোমাদের 7:30 থেকে 11টার মধ্যে কুপন কেটে নিতে হবে। রাতের বেলা খাবার শুরু হয় 8:30 থেকে 9টা পর্যন্ত, তবে তার আগে বিকেল বেলা তোমাদের 4টে থেকে 5টার মধ্যে কুপন কেটে নিতে হবে। দেখো জায়গায় জায়গায় কিন্তু পুরোহিত মশাই যাদেরকে নিয়ে যাবে পিণ্ডদানের কাজ করাতে, তাদের কিন্তু সমস্ত কিছুটা আগে থেকে বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, এইখান থেকে তোমাদের যেতে হবে এবারে যেখানে পিণ্ডদানটা হবে। যাদের স্বাভাবিক মৃত্যু তাদের 3 জায়গায় পিণ্ডদান হবে। এই ক্ষেত্রে ভারত সেবাশ্রম সংঘ থেকে তোমরা যে পিণ্ডদানের জায়গায় যাবে সেখানে যেতে অটো ভাড়া লাগবে কিন্তু 400 টাকা, মিনিমাম 5 জন থাকলে পারে। আর অস্বাভাবিক মৃত্যু হলে পরে যেহেতু 3 জায়গায় পিণ্ডদানের পরও যেতে হয় প্রেতশিলাতে, প্রেতশিলাতে যেহেতু সময়টা বেশি লাগে, মেন কাজটা ওখানেই হয়, তাই এই ক্ষেত্রে 5 জন থাকলে পরে অটো ভাড়া কিন্তু লাগবে 800 টাকা। তোমাদের জানিয়ে দিলাম। এবারে আমিও কিন্তু সোজা বেরিয়ে পড়বো ভারত সেবাশ্রম সংঘ থেকে সোজা ফল্গু নদীর তীরে। দেখো এইখানেও কিন্তু পুরোহিত মশাই সকলকে গোল করে দাঁড়িয়ে রেখে সমস্ত কিছুটা বুঝিয়ে দিচ্ছেন যে কোথায় কোথায় যেতে হবে। তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, বাইরে বেরিয়ে ভারত সেবাশ্রম সংঘ থেকে বাইরে বেরিয়ে একটু তোমরা সতর্ক থাকবে সব জায়গায় গিয়ে, কারণ বাইরের দিকে বেরোলেই কিন্তু পান্ডাদের একটা ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু টাকা খরচা হতে পারে। আচ্ছা চলো, গয়াতে তোমরা আসলে পরে মানে আশেপাশে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে, কোথায় কোথায় পিণ্ডদান গুলো হয় সেগুলো তো তুলে ধরবো। তাই আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে একটা গাড়ি ঠিক করে সবার প্রথমে চলে যাবো ফল্গু নদীর তীরে। চলে এলাম আমি বিষ্ণুপাদ মন্দিরে। বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘের যে মেন গেটটা রয়েছে, গেট থেকে বেরিয়ে হাতের ডান দিকের রাস্তা ধরে আমি কিন্তু 2-4 পা সামনের দিকে এগিয়ে চলে এসেছিলাম এবং কিছুক্ষণ ওয়েট করার পরে রানিং একটি টোটো ধরে মাথা পিছু 15 টাকা ভাড়া দিয়ে আমি চলে এসেছি বিষ্ণুপাদ মন্দিরে। তোমরা এবারে বলতেই পারো যে কেন ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে আমি গাড়িটা ঠিক করলাম না।
আসলে ভারত সেবাশ্রম সঙ্গে সামনে অটো এবং টোটোর ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু বলছে রিজার্ভ করতে হবে গাড়ি, এতে খরচা পড়বে 100 টাকা। তাই আমার বেটার মনে হলো রানিং একটি টোটো ধরে আসাটাই কিন্তু বেস্ট হবে। পৌঁছে তো গিয়েছি আমি বিষ্ণুপাদ মন্দিরে, এখান থেকে মন্দিরের চূড়া ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। বিষ্ণুপাদ মন্দিরে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর পাদচিহ্ন বা চরণ পাদুকা। রামায়ণ এবং মহাভারতে এই মন্দিরের উল্লেখ রয়েছে, তাই হিন্দু ধর্মের সকলের কাছেই কিন্তু একটি উল্লেখযোগ্য এবং পবিত্র তীর্থস্থান এই বিষ্ণুপাদ মন্দির। ঐতিহাসিক বিবরণী থেকে জানা যায়, গয়াসুরের ওপর প্রাধান্বিত হয়ে ভগবান শ্রী বিষ্ণু তার মস্তকে পা রেখে এইখানে তাকে পাতালে প্রবেশ করিয়েছিলেন। সেই সময় থেকে আজ পর্যন্ত প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণু এবং গয়াসুরের এই মন্দিরে পুজো করা হয়। আর গয়াসুরের নাম অনুসারেই কিন্তু গয়ার নামকরণ করা হয়েছিল গয়া। বিষ্ণুপাদ মন্দিরের প্রবেশ করার যে প্রবেশদ্বারটা রয়েছে তার সামনের দিকেই বন্ধুরা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বসেছে কিন্তু অনেকগুলো দোকান, যেখানে তোমরা পুজো দেওয়ার সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, নিজেদের সাজগোজের জিনিস অনেক কিছু পেয়ে যাবে। তাছাড়াও এই সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, মন্দিরের যে গেটটা রয়েছে তার পাশেই কিন্তু এরকম লকারের ব্যবস্থা রয়েছে, যেখানে তোমরা তোমাদের কিন্তু ফোন এবং ক্যামেরাগুলো রাখতে পারবে 5 টাকার বিনিময়ে। এখানে একজন দাঁড়িয়ে রয়েছে, তার কাছে কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু জমা দিয়ে দিতে হবে, উনি একটা চাবি দেবে, সেই চাবি অনুযায়ী তোমরা কিন্তু একটা লকার বেছে নিয়ে নিজেদের জিনিসগুলো রাখতে পারবে। তবে মাথায় রাখবে শুধুমাত্র ফোন এবং ক্যামেরা, তোমরা কিন্তু মন্দির প্রাঙ্গণের ভেতরে জুতো পরে ঢুকতে পারবে না, এবং সাথে যদি তোমাদের কাপড়ের ব্যাগ থাকে বা কোনো নেশাজাত দ্রব্য থাকে সেগুলোও কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। বিষ্ণুপাদ মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল এবং ক্যামেরা কোনোটাই অ্যালাউ নেই, তাই বন্ধুরা মন্দির প্রাঙ্গণের একদম ভেতরের এরিয়াটা আমি তোমাদের দেখাতে পারলাম না, এর জন্য আমিও ভীষণভাবে দুঃখিত। তবে বিষ্ণুপাদ মন্দির থেকে এখন আমি সোজা চলে এসেছি হাঁটতে হাঁটতে ফল্গু নদীর তীরে। আসলে বিষ্ণুপাদ মন্দিরটা কিন্তু ফল্গু নদীর তীরেই অবস্থিত। আমি এই রাস্তাটা ধরে সোজা আসলাম, আর এইখানে যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিণ্ডদানের কাজ হচ্ছে। তবে বন্ধুরা এখানে আসার পরে তোমাদের অবশ্যই একটি জিনিসের সাবধান করব, এই যে ফল্গু নদীর তীরে এরিয়াগুলো রয়েছে এখানে যে তোমরা পিণ্ডদানটা করবে, এখানে কিন্তু তোমাদেরকে পান্ডারা ধরবে, তারা কিন্তু বলবে এই এরিয়াটা আমার, এখানে যে তোমরা পিণ্ডটা দান করছো এর জন্য কিছু টাকা আমাদের দিতে হবে। তো তারা কিন্তু অনেকটা করেই টাকা চাইবে, আমি বলবো তাদেরকে মানিয়ে বুঝিয়ে বলবে নেই অত টাকা দিতে পারবো না বলে কিছুটা হলেও তোমরা কিন্তু টাকা দান করো, নয়তো পিছা ওরা ছাড়বে না। আচ্ছা, এই যে পিণ্ডদান ক্রিয়াগুলো চলছে এখানে, এখানে বড় একটা বৃক্ষ রয়েছে যেখানে যাদের নামে পিণ্ডদান করা হচ্ছে তাদের কিন্তু একটি করে ছবি রেখে দেওয়া হচ্ছে। অনেকেই করছে, অনেকে আবার যারা আনছে না তারা কিন্তু দিচ্ছে না। আরো একটি কথা বলবো, এই যে সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ ফল্গু নদীটা দেখা যাচ্ছে, ফল্গু নদী নাম হওয়া সত্ত্বেও কেন জল শূন্য সেটাও কিন্তু আমি তোমাদের ছোট্ট করে বলে দেবো। দাঁড়িয়ে রয়েছি এখন আমি ফল্গু নদীর ওপরে। দেখো নদী নাম হওয়া সত্ত্বেও কিন্তু এখানে এক ফোঁটাও চারিদিকে জলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তবে ফল্গু নদীতে দাঁড়িয়ে তোমরা এখান থেকে কিন্তু ভীষণ সুন্দরভাবে বিষ্ণুপাদ মন্দিরের চূড়াটা দেখতে পারবে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় দুটো টাওয়ার দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু রয়েছে গয়ার যে মেন শ্মশান, সেই শ্মশান এরিয়া। আমি বাইরের দিক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে শ্মশানের ভেতরেও কিন্তু এন্ট্রি করে ঘুরে দেখে নিতে পারো। বন্ধুরা সামনের দিকে দেখো একটা তোমাদের জায়গা দেখাচ্ছি, যেখানে একদম ফল্গু নদীর ওপরে একটা আর্টিফিশিয়াল ভাবে কিন্তু জলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কিছুটা পরিমাণে জল রয়েছে যাতে যারা এখানে পিণ্ডদানের কাজ করাতে আসবে এবং তাদের পরিবারের লোকজনেরা যাতে স্নানটুকু করতে পারে। দেখো ওই যে বক্সের মতো দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু জল বয়ে আসছে, আর এখানে কিছুটা এরিয়া জায়গা জুড়ে কিন্তু জল রয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণ কাজটা হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এই ফল্গু নদীর আরো একটা বিশেষজ্ঞ রয়েছে, যেহেতু জল শূন্য এখানে নাকি 3-4 হাত খুললে পরে তোমরা মাটির নিচ থেকে মানে বালির নিচ থেকে জল বের হতে দেখবে, যেটা অনেকেই কিন্তু করেছে। দেখো এখানে গর্ত রয়েছে, এখানে গর্ত রয়েছে, এখানে রয়েছে। তবে আমি সামনের দিকের এরিয়াটাও তোমাদের একটু দেখিয়ে দেবো, আর ওই পারে রয়েছে কিন্তু সীতাকুণ্ড, সীতাকুণ্ডের দিকেও যাব। আচ্ছা, সীতাকুণ্ডেতে যাওয়ার জন্য তোমরা বন্ধুরা এই নদীর চড়া ধরেও কিন্তু চলে যেতে পারো। আর এইখানে একটা রয়েছে ব্রিজ, যে ব্রিজটা তৈরি করা হয়েছে অনেকে ব্রিজ ধরেও যাচ্ছে, ব্রিজটার নাম কিন্তু অনেকেই বলে মাতা সীতা ব্রিজ। ফল্গু নদীর চড়া ধরে
চলে এসেছি আমি কিন্তু সীতাকুণ্ডের সামনে, মন্দির প্রাঙ্গণের সামনে এখনো যাইনি। তবে এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে যেতে হবে, ব্রিজ ধরেও আসতে পারো। ব্রিজ ধরে আসলে পরে বন্ধুরা সময়টা একটু বেশি লাগবে বলে আমি কিন্তু নদী পার করেই চলে আসলাম। আচ্ছা, মেন ব্যাপারটা এটা দাঁড়ালো যে নদীর এক পাড়টা হলো বিষ্ণুপাদ মন্দির, আরেক পাড়টা হলো সীতাকুণ্ড। সীতাকুণ্ডর পাশ দিয়ে যে এই যে রাস্তাটা রয়েছে মন্দির প্রাঙ্গণে যাওয়ার, এখানে দেখো দেওয়ালের মধ্যে কিন্তু ভীষণ সুন্দরভাবে চিত্রকলাগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন দেবদেবতাদের মূর্তিগুলো রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই রাস্তার মধ্যে কিন্তু তোমরা বসার ব্যবস্থাও পেয়ে যাবে, বসতে পারো। আর এই যে সামনে দেখো লাল রঙের যে প্রবেশদ্বারটা দেখা যাচ্ছে, এই প্রবেশদ্বার দিয়ে এখন ভেতরের দিকে প্রবেশ করব। প্রবেশ করেছি আমি সীতাকুণ্ডে। বন্ধুরা, প্রবেশদ্বার দিয়ে যখন তোমরা এন্ট্রি করবে, এখানে কিন্তু প্রবেশদ্বারের ওপরে বড় করে লেখা রয়েছে সীতাকুণ্ড দুয়ার। আর এখানে আসলে পরে দেখো বড় একটা রয়েছে কিন্তু নিম বৃক্ষ। আর এখানে অনেকে কিন্তু এই ধাগাগুলো বেঁধে দিয়ে গেছে, চূর্ণি বেঁধে দিয়ে গেছে। আর এই যে সুন্দর মন্দির প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু সেই জায়গা যেখানে মাতা সীতা দশরথের পিণ্ডদান করেছিলেন। আচ্ছা, এইভাবে ঠিক মন্দির প্রাঙ্গণে দশরথের হাত রয়েছে, তার উপরে মাতা সীতা পিণ্ডদান করেছিলেন। এই সুন্দর জিনিসটা কিন্তু দেখা যায়, সেটা মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে দেখা যাবে। বাইরে থেকে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মন্দির প্রাঙ্গণে সুন্দর যে এরিয়াটা রয়েছে, ভিউটা রয়েছে, সেটা তুলে ধরার। এখানে রয়েছে ভোলেনাথের মন্দির, একজন এখানে গান করছে, বেশ সুন্দর লাগছে। আর এই হলো ভোলেনাথ মন্দিরে বিরাজমান। সীতাকুণ্ডে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো মন্দির রয়েছে, যেখানে প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা ভগবান বিরাজমান। এখন যে মন্দির দেখছো এটা কিন্তু সূর্যদেবের মন্দির। পাশে আরো একটি মন্দির ছিল, সেখানে কিন্তু শিবলিঙ্গ ছিল অনেকগুলো। তাছাড়াও কোষ্ঠী পাথরের কিন্তু অনেকগুলো মূর্তিও দেখা যাচ্ছিল। আর এটা কিন্তু ব্রহ্মাদেবের পাদচিহ্ন। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত সীতাকুণ্ড। আর এখানে যেহেতু অনেকগুলো মন্দির রয়েছে, তাই আমি বলবো একটু সময় নিয়ে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণেই ভিজিট করবে এবং ভগবানদের দর্শন করবে। আমি কিন্তু পায়ে হেঁটে পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখলাম। তোমরাও যখন এখানে আসবে অবশ্যই বলবো হাতে সময় নিয়ে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখবে, বেশ তোমাদের ভালো লাগবে। প্রচুর রোদ, তাই বন্ধুরা অবশ্যই বলবো সাথে যদি বাচ্চা থাকে কিংবা নিজেদের জন্য জলের বোতলটা কিন্তু অবশ্যই ক্যারি করবে। তবে রোদ থাকলে পরেও বন্ধুরা ভীষণ পরিমাণে কিন্তু হাওয়া চলছে, এই হাওয়াটাও কিন্তু বেশ ভালো লাগছে। সীতাকুণ্ড থেকে আমি ফল্গু নদী পার করে তোমাদের যে নদীর এপারে দেখিয়েছিলাম শ্মশান এরিয়াটা, তার ঠিক সামনে থেকে কিন্তু বন্ধুরা মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে টোটো করে আমি চলে এসেছি অক্ষয় বট দর্শন করব বলে। এখানে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই এরিয়াটা বিস্তৃত। তবে বন্ধুরা দেখো, এখানে একটা ছোট্ট প্রবেশদ্বার রয়েছে, যেই প্রবেশদ্বারের মাথার উপরে কিন্তু লেখা রয়েছে শ্রী অক্ষয় বট বেদী। এইখানে কয়েকটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে একটু উপরের দিকে গিয়ে আমি অক্ষয় বটটা আগে দর্শন করব। চলে এসেছি আমি অক্ষয় বটের সামনে। অক্ষয় বট আমি তো দর্শন করলাম, আশেপাশের পুরো ভিউ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বেশ কতটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে অক্ষয় বট। বন্ধুরা, অক্ষয় বটের সামনেও কিন্তু পিণ্ডদানের কাজ হয়। দেখো এখানে কিন্তু পিণ্ডদানের কাজ হচ্ছে, সামনের দিকেও হচ্ছে। এবারে তোমাদের বলি অক্ষয় বট কেন অক্ষয়। রামচন্দ্রের অনুপস্থিতিতে রামচন্দ্রের পিতা রাজা দশরথের যখন পিণ্ডদান করেছিলেন মাতা সীতা, তখন কিন্তু সাক্ষী হিসেবে রেখেছিলেন অক্ষয় বটকে, ফল্গু নদীকে এবং তুলসীকে। কিন্তু রামচন্দ্র যখন জিজ্ঞেস করেছিলেন তখন কিন্তু ফল্গু নদী এবং তুলসী অস্বীকার করেছিল, স্বীকার করেছিল শুধুমাত্র অক্ষয় বট। তাই মাতা সীতার আশীর্বাদে অক্ষয় বট এখনো কিন্তু অক্ষয় রয়েছে। আর ফল্গু নদী আর তুলসী যেহেতু স্বীকার করেনি, তাই মাতা সীতার অভিশাপে ফল্গু নদী হয়েছে জলহীন, আর তুলসী কিন্তু যেখানে সেখানে জন্মায়, এই অভিশাপটাই পেয়েছিল। আচ্ছা বন্ধুরা, আশেপাশের পুরো এরিয়াটা তোমরা ঘুরে দেখে নিতে পারো। সামনের দিকে কিন্তু বজরংবলীর ভীষণ সুন্দর একটা মূর্তিও রয়েছে। আমার মনে হয় এই কথাটাও তোমাদের জানিয়ে দেওয়া দরকার। তোমরা সীতাকুণ্ড হোক কিংবা অক্ষয় বট হোক, যে কোনো মন্দির প্রাঙ্গণে গেলে পরে একজন কিন্তু পুরোহিত মশাই থাকবে। তারা কিন্তু এই জায়গাগুলোর সম্বন্ধে তোমাদের বলবে এবং বারবার করেই পুজো দেওয়ার কথা বলবে। যদি তোমরা পুজো দিতে ইচ্ছুক হও পুজো দেবে, না হলে প্রণাম করে বেরিয়ে আসবে।
অক্ষয় বটের পাশেই বন্ধুরা বিশাল বড় বহু পুরনো একটি শিব মন্দির রয়েছে। মন্দিরটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরের প্রাঙ্গণটাও কিন্তু বেশ সুন্দর। আর এইখানে ভোলেনাথ ছাড়াও কিন্তু রয়েছে গণপতি বাবার একটা বেশ পুরনো মূর্তি, তাছাড়াও ছোট্ট একটা কিন্তু শিবলিঙ্গ রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, আর এইখানে কিন্তু রয়েছে ভোলেনাথ বিরাজমান, যেটা কিন্তু এই মন্দিরের মেন বিগ্রহ। আমি কিন্তু অবশ্যই একদম কাছ থেকে ভোলেনাথের দর্শন করিয়ে দেবো ভীষণ সুন্দরভাবে। অক্ষয় বটের পাশে আমরা দর্শন করলাম কিন্তু ভোলেনাথের বেশ বড় একটা মন্দির। সেই মন্দিরের পাশে রাস্তা ধরে হাঁটা পথে আমি চলে এসেছি কিন্তু মা মঙ্গলা গৌরী মন্দিরে। মন্দির প্রাঙ্গণে আসার জন্য তোমাদের কিন্তু বন্ধুরা প্রায় 20 থেকে 25 খানা সিঁড়ি পার করে মন্দির প্রাঙ্গণে আসতে হবে। আচ্ছা, মন্দিরে পুজো দেওয়ার জন্য যে সামগ্রীগুলো হয় সেগুলো তোমরা এখানে দেখো অনেকগুলো দোকান রয়েছে পরপর, এইখান থেকে কিনে নিতে পারো। মাকে দর্শন করার জন্য তোমাদের কিন্তু দাঁড়াতে হবে লাইনে, তার জন্য আলাদা লাইন রয়েছে এবং ব্যারিকেড রয়েছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ সকলেই কিন্তু ব্যারিকেডের মধ্যে দিয়ে পরপর লাইনে গিয়ে দাঁড়িয়েছে। সতী মায়ের কিন্তু এখানে বক্ষ পড়েছিল, তাই এটি কিন্তু একটি শক্তিপীঠ এবং গয়ার কিন্তু বেশ অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই অবশ্যই তোমাদের বলবো এখানে আসবে। তবে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য তোমাদের অবশ্যই তো লাইনে দাঁড়াতে হবে। ফোন নিয়ে যেতে পারবে, তবে কিন্তু মায়ের কোনো রকম ছবি ক্লিক করতে পারবে না, ভিডিও শুট করতে পারবে না। মন্দির প্রাঙ্গণটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, সকলেরই বেশ ভালো লাগবে। মা মঙ্গলা গৌরী মন্দির থেকে আমি কিন্তু বাইরের দিকে চলে এসেছি। ডান দিকের যে সোজা পাহাড়ের দিকে উপরে রাস্তাটা চলে যাচ্ছে সেটা মা মঙ্গলা গৌরী মন্দিরের দিকে যাচ্ছে। আর এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ অক্ষয় বটের পাশে আমি যে তোমাদেরকে ভোলেনাথের মন্দিরটা দেখালাম, সেই মন্দিরের ব্যাক সাইডে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরের পাশ দিয়ে সরু একটা রাস্তা চলে যাচ্ছে, যে রাস্তাটা গিয়ে পৌঁছাবে কিন্তু সেই পাহাড়ের ওপরে। দেখিয়ে দিচ্ছি, ওই দেখো বড় পাহাড়টা দেখা যাচ্ছে। পাহাড়ের একদম চূড়ার ওপরে রয়েছে কিন্তু একটা ভীষণ সুন্দর মন্দির। এই পাহাড়টার নাম হলো সাবিত্রী পাহাড়। তোমরা যেতে পারো, তবে ট্রেক করে যেতে হবে। যখন তোমরা ট্রেক করবে অবশ্যই সাথে কিন্তু জলের বোতলটা ক্যারি করবে, কারণ 500টা সিঁড়ি অতিক্রম করে কিন্তু পাহাড়ের চূড়ায় তোমাদের উঠতে হবে। আচ্ছা, গয়ায় ঘুরতে আসলে পরে বা গয়ায় যারা পিণ্ডদান করতে চাইছো, অস্বাভাবিক ভাবে যাদের মৃত্যু হয়, তাদের কিন্তু অবশ্যই যেতে হবে প্রেতশিলাতে। আচ্ছা, সেখানেও তোমরা যেতে পারো। আর যারা এমনি ঘুরতে আসছো তারাও গিয়ে ঘুরে আসতে পারো, কোনো রকম সমস্যা নেই। তবে সেখানেও কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি পার করে তোমাদেরকে একদম প্রেতশিলার ওপরে যেতে হবে, তাই সাথে জলের বোতলটা রাখবে। আমার সাথে যেহেতু রিশু রয়েছে, তাই আমি একটু ওই জায়গাটা এড়িয়ে চললাম, কারণ আমি কোনো রকম পিণ্ডদানের কাজ করতে আসিনি, আমি ঘুরতেই এসেছি। আর দেখো, আমি কিন্তু এইখান থেকে বেশ এই গ্রামাঞ্চলটা ভীষণ সুন্দরভাবে এনজয় করছি। ছোট্ট ছোট্ট পাহাড়ের মাঝখানে না বাড়িঘরগুলো রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ভারত সেবাশ্রম সংঘের কন্ট্যাক্ট নাম্বার তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি ওয়াচ করলে পেয়ে যাবে। এই সুন্দর জায়গাটিতে বেশ খানিকক্ষণ আমি সময় কাটিয়েছিলাম, কারণ এইখানে রয়েছে ছোট্ট একটা পাহাড়, বিভিন্ন ধরনের গাছগাছালি এবং বিশাল বড় সজনে বাগান। বেশ দারুণ কিন্তু জায়গাটি। পাশেই রয়েছে বড় একটা লেক, বলতে পারো বাঁধানো পুকুর। বিকেলের পর থেকে আশেপাশের মানুষজনেরা এখানে কিন্তু সময় কাটায়। আর বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একটা পার্কের ব্যবস্থা, যেখানে বাচ্চারাও সুন্দরভাবে মজা করতে পারবে। অক্ষয় বটের সামনে যে মেন রোডটা রয়েছে, সেই রোড থেকে রানিং একটি টোটো ধরে মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে আমি চলে এসেছি আবারও ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ এখানেই আমি স্টে করেছি। আচ্ছা বন্ধুরা, খাওয়া দাওয়ার বিষয় যদি আসি, তাহলে বলবো তোমরা যে সাইট সিন গুলো ঘুরে দেখবে, সেখানে কিন্তু আশেপাশে প্রত্যেকটা জায়গাতেই প্রচুর খাবার দাওয়ারের দোকান রয়েছে, সেই সব জায়গাগুলো থেকেও খেতে পারো। তাছাড়াও কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে দুপুরে এবং রাতের খাবারের ব্যবস্থা আছে, সেখানে কিন্তু কুপন কেটে তোমরা খাবার খেতে পারো। আচ্ছা, তাছাড়াও তোমরা যদি আশ্রম প্রাঙ্গণে খেতে না চাও, এই যে আশ্রম প্রাঙ্গণের যে মেন গেটটা রয়েছে, গেটের ওপারে মানে রোডের ওপারে গেলে পরে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে। আর সামনে যে দোকানটা রয়েছে, এখানে কিন্তু ভেজ খাবারও পাওয়া যাচ্ছে। সেখানে তোমরা একদম কিন্তু 70 টাকা 80 টাকায় পেট ভরে খাবার দাবার পেয়ে যাবে। তোমরা চাইলে সেখানেও খেতে পারো। আজকে আমি গয়া তো ভালো করে ঘুরে দেখলাম, তবে রাত্রিবেলা ঠিক 8টা 50-এ গয়া রেলওয়ে স্টেশন থেকে ধরবো দুন এক্সপ্রেস, সেই ট্রেন ধরে কিন্তু কলকাতা আবার ব্যাক করব। তাহলে বন্ধুরা বলো, আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামতটা জানিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।